সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বৈশাখী টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। সাথে রয়েছে আমি ডক্টর শাবনা জাফরিন। দর্শক, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, আর তা হলো পাইলস এবং তার চিকিৎসা। আমাদের পায়ুপথে কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা হলে প্রথমেই আমরা ভাবি আমাদের হয়তোবা পাইলস এই রোগটি হয়েছে। আসলেই কি তাই? দর্শক, আমাদের সাথে যিনি বিশেষজ্ঞ চিকিৎসক আছেন আজকে আমাদেরকে কিন্তু এই বিষয়টি বিস্তারিত বুঝিয়ে বলবেন। এই বিষয়টিতে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন ডাক্তার মোহাম্মদ আরমানুল ইসলাম, কোলোরেক্টাল সার্জন কনসালটেন্ট, কোলোরেক্টাল সার্জন, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, শ্যামলী এবং টাঙ্গাইল শাখা। চলে যাচ্ছি স্যারের কাছে। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার, আমি যেমনটি বলছিলাম শুরুতে যে পায়ুপথে কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা হলে আমরা সাধারণ মানুষ মনে করি যে আমার হয়তো বা পাইলস হয়েছে, নইলে ফিশার হয়েছে, যে কোনো একটি। তো স্যার, শুরুতেই আমি একটু আপনার কাছ থেকে শুনে নিব যে পাইলস বিষয়টি কি। আসলে পাইলস এটা একটা ভেগ টার্ম, যে কোনো কিছু হলেই পায়ুপথে এটা মানুষ মনে করে যে পাইলস হয়েছে। তো পাইলস একটা রোগ। তো পাইলসটাকে আমরা আসলে কখন বলবো? এটা আসলে যখন আমাদের যে পায়ুপথে যে রক্তনালীগুলো আছে এটা স্বাভাবিকের চেয়ে যদি একটু বেশি ফুলে যায়, তখনই আমরা সাধারণত এটাকে পাইলস বলি। আমাদের একটু পারসেপশনে ভুল অনেক সময় হয় যে এইটা কিন্তু আসলে প্রত্যেকটা মানুষেরই কিন্তু পাইলস থাকে জন্মগতভাবে। যখনই এইটা মানুষের সমস্যা তৈরি করে তখনই আমরা এটাকে হেমোরয়েডাল ডিজিজ বলি, মানে এটা কখন রোগে হয়ে যায়, অনেকটা অ্যাপেন্ডিক্সের মতো। আচ্ছা, মানে জি জি নরমালি থাকলে সমস্যা নেই, কিন্তু যখনই এটি সমস্যা তৈরি করবে তখন এটাকে আমরা হেমোরয়েডাল ডিজিজ বা মানে সাধারণভাবে আমরা পাইলস হিসাবে এটাকে বলি বা মানুষ বলে আর কি। আচ্ছা, তো স্যার কি কি ধরনের লক্ষণ দেখে রোগীরা বুঝবেন? যেমন আমি যেটা বলছিলাম, যে কোনো ধরনের কোনো কিছু হলেই তারা মনে করছেন যে হয়তো বা তাদের পাইলস হয়েছে। জি 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 আসলে এটা হচ্ছে যে প্রথমত যেটা হয় যে এটা একটা অ্যালার্মিং সাইন যে পায়ুপথে রক্ত পড়া। এটা সবচেয়ে কমন, যে পায়খানার মানুষ বলবে যে আমার যে স্যার এটা বাথরুম করার সময় রক্ত পড়ছে আর কি। সাথে তার ব্যথা থাকতে পারে, নাও থাকতে পারে, এটা বিভিন্ন মানে ভাগ অনুযায়ী সেটা তার ব্যথা থাকে, অনেক সময় থাকেন। আর সে বলবে যে কিছু বের হয়ে আসে, পায়খানা একটা মাংসের মতো বের হয়ে আসে, যেটা হয়তো একা একাই চলে যায়, বা সে হয়তো বলতে পারে যে আমাকে আঙ্গুল দিয়ে এইটা ভেতরে ঢুকিয়ে দিতে হয় আর কি। মূলত এটাই আসলে প্রধানত লক্ষণ। এছাড়া আরও কিছু তার সমস্যা থাকতে পারে, যেমন একটু চুলকানি থাকতে পারে, একটু ভেজা ভেজা ভাব থাকতে পারে, এগুলাই আর কি। মূলত এগুলা নিয়েই আসে আমাদের কাছে। আচ্ছা, তাহলে এই ধরনের সমস্যাগুলো হলেই তখন রোগীরা বুঝবেন যে তার পাইলস সমস্যা হতে পারে। জি জি জি। তো যখন স্যার ওনারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে আপনাদের কাছে আসেন, তখন তো স্যার আপনাদেরকে ডায়াগনোসিস করতে হয় যে আসলে তার কি হয়েছে। তো কিভাবে স্যার আপনি ডায়াগনোসিস করেন আপনারা? ডায়াগনোসিস প্রথমত আমরা আসলে রোগীর কাছে হিস্ট্রিটা তার শুনি, যে তার আসলে এটার যে আরও অন্যান্য যে এটার যে ডিডিগুলো আছে এটা আমরা রোগীর কাছ থেকে শুনে মোটামুটি এক্সক্লুড করার চেষ্টা করি, যে তার এটার সাথে কি তার পুরা মানে পায়খানা রাস্তাটা বের হয়ে আসে, নাকি তার একটা একটা অংশ, যে মানে ধরেন কোনো মানে একটা বা দুইটা বা তিনটা অংশ বের হয়ে আসে, তখন আমরা মনে করতে পারি যে এটা পাইলস। আবার যদি বলে সে পায়খানা রাস্তা পুরোপুরি বের হয়ে আসে, তখন তো সেইটা আবার রেকটাল প্রোলাপস হয়ে যাবে। জন্য আমরা প্রথমত রোগীর কাছ থেকে হিস্ট্রিটা নিই। আর দ্বিতীয়ত হচ্ছে যে আসলে তার আমরা ফিজিক্যালি এক্সামিনেশন করি আর কি। মূলত আসলে ক্লিনিক্যালি এইটা মানে হেমোরয়েডটা বা পাইলসটা হচ্ছে ক্লিনিক্যাল ডায়াগনোসিস। মোস্টলি ক্লিনিক্যালি আমরা এটা বুঝতে পারি যে তার এটা পাইলস আর কি। প্রক্টোস্কোপি যে আমরা টেস্ট করি, এটা আমরা আসলে অফিস বেসড, মানে আমরা হচ্ছে যে চেম্বারে আমরা এটা করি। প্রক্টোস্কোপি করলে এটা বোঝা যায় যে তার পাইলস হয়েছে কিনা, রোগটি হয়েছে। জি জি জি। এছাড়া কি আর কোনো ইনভেস্টিগেশন আছে নাকি শুধু এটাই? না, যদি আমরা পাইলস বলি, পাইলসটার জন্য আলাদা করে কোনো মানে পরীক্ষা করতে হয় না। আচ্ছা, বাট যদি তার অ্যাসোসিয়েটেড আরও কিছু অ্যালার্মিং সাইন, যে ওজন কমে যায় বা তার ফ্যামিলি হিস্ট্রিতে অন্য কিছু থাকে, তার ক্যান্সার থাকে, তখন একটা কোলোনোস্কোপি লাগতে পারে আর কি। আচ্ছা, তো স্যার একজন রোগী এই ধরনের সমস্যায় আক্রান্ত হলেন, আপনারা ডায়াগনোসিস করলেন, তো কি ধরনের চিকিৎসা আপনারা ওনাদেরকে দিয়ে থাকেন? আমরা আসলে মূলত যেটা বলি যে আসলে যে মেডিকেল ম্যানেজমেন্ট অ্যান্ড দেন মেডিকেল ম্যানেজমেন্ট যদি তার ফেইল করে, তারপর হচ্ছে তার সার্জিক্যাল ম্যানেজমেন্ট। মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে তার লাইফস্টাইলের কিছু ব্যাপার স্যাপার থাকে, কিছু ডায়েটারি মডিফিকেশনের কিছু ব্যাপার স্যাপার থাকে, দেন তারপর কিছু অফিস বেসড প্রসিডিওর থাকে, অ্যান্ড দেন হচ্ছে সার্জারি।
আচ্ছা স্যার, সার্জারির কথা শুনলে তো অনেকেই ভয় জি, পেয়ে জি, যান, জি, 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 কারণ হচ্ছে কেউই সার্জারি করতে চান না। জি। তো স্যার কি ধরনের সার্জারি রয়েছে? সার্জারি রয়েছে, যেমন ধরেন যে সার্জারির আগে একটা অনেক অফিস বেস প্রসিডিউর মানুষ আছে, এটা অনেকেই মানুষ মানে জানে। অনেক সময় দেখা যায়, যেমন ধরেন একটা রাবার ব্যান্ড লাইগেশন বলে, যে যদি একদম বেশি হয়ে যায় তখন আমরা রাবার ব্যান্ড দিয়ে করতে পারি। কিন্তু আসলে এটার আগে আমরা যেটা করি যে তাকে কিছু আমরা মেডিকেল ম্যানেজমেন্ট, যেমন লাইফস্টাইল, তার খাবার দাবার, তার মানে তার ডায়েটারিস মানে যে ব্যাপার স্যাপার থাকে, যে স্টুল সফটেনার এবং মুখে খাওয়ার কিছু ওষুধ, এবং তার মানে তাদের লোকালি কিছু অ্যাপ্লিকেশন করার জন্য কিছু মলম বা যে ক্রিম এগুলো আছে, এগুলো দিয়ে আমরা আসলে প্রথমত ট্রাই করি। দেন আমরা অফিস বেস প্রসিডিউর হচ্ছে আপনার যে রাবার ব্যান্ড লাইগেশন বা একটু ডায়াথার্মিক কোয়াগুলেশন, এগুলা দিয়ে করি। দেন লাস্ট হচ্ছে সার্জারি আর কি। আচ্ছা, তারপরে সার্জারি করে জি, থাকেন। জি, 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 স্যার, আপনি যে খাওয়া দাওয়ার কথা বলছিলেন জি, স্যার, জি। ওটা আরেকটু বিস্তারিত জানতে চাবো, কারণ দর্শকদের একটা প্রশ্নই থাকে যে আমরা কি খেলে এরকম হবে আচ্ছা, না। আচ্ছা, আচ্ছা। প্রথমত যে আমাদের তো শরীরের স্বাভাবিকভাবে আপনি জানেন যে হাইড্রেশনটা মেনটেন করতেই হয়, তাই না? আমাদেরকে মিনিমাম হাইড্রেশনটা মেনটেন করতে হবে আর কি, যে এটা অন্তত 2 থেকে 3 লিটার পানি আমাদেরকে খেতে হবে। সাথে হচ্ছে যে স্টুল সফটওয়্যার না, ডায়েটারি ফাইবার, আমরা খাবারের মধ্যে যেসব ফাইবারযুক্ত খাবার এগুলো খেতে হবে। সাথে আমরা কিছু ডায়েটারি ফাইবার, যেমন বাজারে পাওয়া যায় যে এই যে ইসবগুল বা হচ্ছে আপনার যে এই যে বিভিন্ন সেলুলোজ ধরনের যে খাবার মানে পাওয়া যায়। যে কিছু ডায়েটারি ফাইবার বাজারে পাওয়া যায়, কমার্শিয়ালি অ্যাভেলেবল, এগুলো আমরা দেই। সাথে স্টুল সফটেনার কিছু সিরাপ টিরাপ আছে, এগুলো আমরা দেই। স্যার, রেড বিটটা তো মনে হয় অ্যাভয়েড করতে অবশ্যই, মানে হবে। অনেকের মানে যে কমনলি যেটা হয় যে রেড মিটটা খেলে তারা কনস্টিপেশন হয়, বা বাইরের যে ফ্যাটি ফুডগুলো, জাঙ্ক ফুড, এগুলো খেলে আমরা এগুলো অ্যাভয়েড করতে বলি। অন্তত যখন তাদের একেবারে পিক মানে খুব খারাপ অবস্থা থাকে, যখন অ্যাকিউট কন্ডিশন থাকে, এগুলো আমরা তখন টোটালি অ্যাভয়েড করতে বলি। আচ্ছা, তাহলে ওনারা হচ্ছে শাকসবজি এগুলো জি, খাবে। শাকসবজি, ফাইবার আচ্ছা। জাতীয় খাবার বেশি খাবে। স্যার, এখন যেটি বলতে চাই যে আমাদের দেশের মহিলাদের যে ব্যাপারটা, ওনারা কিন্তু আসলে এই সমস্যাটা সামনে নিয়ে আসে না, যেহেতু জি, জি, আসলে জি। লজ্জাজনিত একটা জি, জি, কারণ জি। থাকে দেখা যায়। তো অনেক দিন ধরেই কিন্তু তারা দেখা যায় যে তাদের এই ধরনের সমস্যা হচ্ছেন, কিন্তু তারা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাচ্ছেন না। জি। তো স্যার, তাদের জন্য মানে আপনি যদি কিছু বলতেন। আসলে এটা একটা বাংলাদেশের ধর্মীয় পার্সপেক্টিভে সব কিছু মিলে আসলে এটা সত্যি কথাই বলেছেন। এটা আসলে আসতে চায় না প্রথমত। এছাড়াও যে আসতে চায়, আবার যদি কখনো যায়ও, দেখা যায় যে প্রেফারেবলি যে যারা গাইনোকোলজিস্ট জি। আছে তাদের কাছে যায় আর কি। তো এখন হচ্ছে যে এটা একটু সচেতন হতে হবে যে আসলে এটা তো একটু কষ্ট করে হলেও ডাক্তারের কাছে আসতে হবে। প্লাস হচ্ছে আপনাকে একটু সার্জনদের কাছেই আসতে হবে। আসলে এটা তো গাইনোকোলজিক্যাল প্রবলেম না, আমাদের এটা ট্যাবুটা ভেঙে আমাদেরকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। আর কমনলি যেসব আমরা যেটা বলি যে তাকে নরম খাবার দাবার খেতে হবে, মানে নরম পায়খানা নরম করার জন্য খাবার দাবার খেতে হয়, হাইড্রেশনটা মেনটেন করতে হবে। আর হচ্ছে যে বাথরুমটা আমাদের কমনলি যে মেয়েদের সমস্যা, যে হয়তো গাড়িতে যাতায়াত করছে বা কোথাও যাতায়াত করছে, মানে বাথরুমটা আটকিয়ে রাখা যাবে না। আচ্ছা। যত দ্রুত সম্ভব তার যদি চাপ পেয়ে থাকে, সেটা তাকে মানে সুইটেবল পজিশনে তাকে এটাকে বাথরুমটাকে ক্লিয়ার করে ফেলতে হবে। এটা কখনোই আটকে রাখা যাবে না আর কি। এটা হচ্ছে একটা বড় মানে যে এটা কখনো মানে বাংলাদেশের মহিলারা যেটা কমনলি করে, এটা কখনোই করা যাবে না আসলে। আচ্ছা, তার মানে যখনই অনেক সময় দেখা যেত তারা কাজে ব্যস্ত থাকেন, অনেক সময় কিন্তু কাজটা ফেলে যেতেও চান না, যে ঠিক জি, আছে জি, আমি জি। পরে যাই, তখনই দেখা যায় যে এই ধরনের কিন্তু সমস্যাগুলো দেখা আসলে দেয়। এই পাইলসের সমস্যা মানে সমস্যা হওয়ার এবং কমপ্লিকেটেড হওয়ার কিন্তু এটা একটা বড় কারণ। আচ্ছা। সো আমাদেরকে চেষ্টা করতে হবে, রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে সেই ইগুলো তৈরি করতে হবে, যাতে মেয়েদের এই সমস্যাগুলো অফিস হোক, যে কোনো জায়গায় হোক, রাস্তায় হোক এবং বা গাড়িতে হোক, এখানে টয়লেট ফ্যাসিলিটিসগুলো আমাদেরকে তৈরি করার জন্য উদ্যোগ নিতে হবে আসলে। আচ্ছা স্যার, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। স্যার, একটু ছোট করে যদি বলতেন যে কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি এই বিষয়টি। আচ্ছা, এটা প্রতিরোধে আমাদের যেসব আমরা কাজে মানে কী কী হতে পারে, যেমন ওয়েট লিফটার এবং ক্রনিক কফ, ক্রনিক কনস্টিপেশন, মানে বাথরুমটাকে আমাদেরকে খুব শর্ট টাইমে বাথরুমটা সেরে ফেলে, যখন চাপ আসবে কাজম করে চলে আসতে হবে। এটা অনেকক্ষণ বসে থাকা যাবে না, নিউজ পেপার, মোবাইল এগুলো দেখা যাবে না বাথরুমে গেলে, এবং বাথরুমে গিয়ে প্রচণ্ড চাপ দিয়ে করা যাবে না। নর্মাল যে যদি আমরা কমোড ইউজ করি, কারণ ওয়েস্টার্ন কমোড একটা কজ, ওয়েস্টার্ন কমোড ইউজ করলে সামনে যে ফুট স্টুল ইউজ করতে হবে এবং বাথরুমটা নরম রাখতে হবে। এবং যেসব কাজ করলে এটা হয়, যেমন ওয়েট লিফটার, বেশি ওয়েট লিফটিং করা যাবে না, এবং যদি কোনো তার ক্রনিক ডিজিজ থাকে সেটার চিকিৎসা করতে হবে। এবং সর্বোপরি বাথরুমটা তাকে সবসময়ই একটু সফট রাখার চেষ্টা করতে হবে এবং হাইড্রেশন মেনটেন করতে হবে। আচ্ছা স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান তথ্যগুলো আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ।
দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম পাইলস এবং তার চিকিৎসা। স্যার কিন্তু খুব সুন্দর করে আমাদেরকে বললেন যে আমাদেরকে কি করতে হবে, এর প্রতিরোধ কি। আশা করি আমাদের এই আলোচনা আপনাদের উপকারে দিবে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।